নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ভারতবর্ষের একাধিক স্লোগান বিখ্যাত হয়েছে দিনের পর দিন রাজনীতির ক্ষেত্রে, কিন্তু একটা স্লোগান আজ ভারতবর্ষ কাঁপিয়ে দিচ্ছে। আর যে স্লোগানটার স্রষ্টা হয়তো রাহুল গান্ধী নন, কিন্তু সেই স্লোগানটা রাহুল গান্ধীর জন্যই গোটা ভারতবর্ষে আজকে ভাইরাল হয়েছে। সেই স্লোগানটা কি? নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এখন বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে ভোট চোর গদ্দি ছোড়, ভোট চোর গদ্দি ছোড়। আর এই ভোট চোর গদ্দি ছোড় এই স্লোগানটা প্রথম প্রকাশ পেয়েছিল রাহুল গান্ধী যেদিন 90 মিনিটের একটা ক্লিপিংস প্রকাশ করেছিলেন, যেখানে কর্ণাটকের একটি বিধানসভায় কার্যত যেভাবে ভোট চুরি হয়েছে এবং প্রত্যক্ষভাবে সেখানে প্রকাশ্যে তিনি নির্বাচন কমিশন যেভাবে চুরি করেছে, দুর্নীতি করেছে, একাধিক বাড়ির ঠিকানা দেখানো হয়েছে জিরো, একাধিক জায়গায় মানুষের নাম দেখানো হয়েছে XYZ, একাধিক জায়গায় কুকুরের নাম উঠেছে, ছাগলের নাম উঠেছে, বিড়ালের নাম উঠেছে। আর এই সকল তথ্য যখন রাহুল গান্ধী কংগ্রেসের প্রেস কনফারেন্স থেকে দিলেন, তারপর থেকে ভারতবাসীর অর্ধেক চোখ খুলে গিয়েছিল এবং সকলেই এই স্লোগানটা তখন শুরু করলো বিজেপি এবং নরেন্দ্র মোদীকে দেখে। কি সেই স্লোগান? আপনারাই শুনুন। কিন্তু কর্ণাটকের ওই দিন প্রেস কনফারেন্সে একাধিক তথ্য প্রকাশ্যে নির্বাচন কমিশনকে করে দেওয়ার পরে আবার রাহুল গান্ধী বলেছিলেন যে এটা তো কিছুই নয়, আমি হাইড্রোজেন ফাটাবো এবং পুরো ইলেকশন কমিশনকে এক্সপোজ করে দেব যে বিজেপি দলকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কিনা কংগ্রেসের কথা অনুযায়ী আদৌ প্রধানমন্ত্রী নন, তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রিত্ব পদে বসে রয়েছেন এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার সহায়তা করছেন, তার রক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলেছিলেন তার পরবর্তী পদক্ষেপে একাধিক এরকম তথ্য দেখাবেন। তারই আরো একটি পার্ট আজকে তিনি প্রকাশ করলেন, প্রেস কনফারেন্স করলেন আজকে সকাল 10টার সময় এবং প্রেস কনফারেন্সে দ্বিতীয় পার্ট তিনি দেখালেন, যেখানে কর্ণাটকেরই আরেকটি বিধানসভায় কিভাবে ভোটার ডিলিট করা হয়েছে এবং মহারাষ্ট্রের একটি বিধানসভায় কিভাবে ভোটারকে এঙ্গেজ করানো হয়েছে, অর্থাৎ নতুন ভোটার সেখানে তৈরি করা হয়েছে। একাধিক প্রমাণ তিনি দিলেন এবং স্বয়ং যে সমস্ত মানুষগুলোর নাম ডিলিট সেখানে হয়েছে আর যে সমস্ত মানুষের ফোন নাম্বার ইউজ করে নামগুলোকে ডিলিট করা হয়েছে, তাদের দুজনকেই এই প্রেস কনফারেন্সে তুলে আনলেন এবং প্রকাশ্যে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একজন বিরোধী দলনেতা স্বয়ং নির্বাচন কমিশনারের নাম নিয়ে প্রকাশ্যে বিজেপির প্রোটেক্টর হিসাবে তার প্রতি প্রশ্নবাণ ছুড়ে দিলেন। আমি 90 সেকেন্ডের একটি ক্লিপিংস দেখাবো, যেটা কেটে ছেটে কংগ্রেস থেকে প্রকাশ করা হয়েছে, এডিট করে তৈরি করা হয়েছে। পুরো প্রেস কনফারেন্সটা 45 মিনিটের রয়েছে, সেটা আপনাদের সঙ্গে পুরোটা দেখাতে গেলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। তাই 90 সেকেন্ডের সেই ক্লিপিংস, যেখানে গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে ভারতবর্ষের বিরোধী দলনেতা কার্যত নির্বাচন কমিশনারের ঘুম হারাম তো করেই দিয়েছেন এবং নরেন্দ্র মোদী প্রকাশ্যে আস্তে আস্তে গোটা ভারতবর্ষের সামনে এক্সপোজ হয়ে যাচ্ছেন যে কিভাবে তার দল নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করে আদতে ব্যাকডোর দিয়ে প্রধানমন্ত্রিত্ব লাভ করে এখন প্রধানমন্ত্রী হয়ে রেখেছেন। দেখুন সেই ক্লিপ। हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा कर रहे हैं। हर इलेक्शन में कांग्रेस वोटर्स डिलीट हो रहे हैं, ऑपोजिशन के वोटर्स डिलीट हो रहे हैं। कर्नाटक में किसी ने अलंग में वोटर डिलीशन सिस्टमैटिकली ऑर्गेनाइज तरीके से, सेंट्रलाइज तरीके से की। 6000 तकरीबन 6000 पकड़े गए, उस पर इन्वेस्टिगेशन हो गया। क्या पता लगा कि फाइलिंग ऑटोमेटिकली ऑनलाइन हो रही है, मोबाइल नंबर दूसरी स्टेट्स के यूज हो रहे हैं, टारगेटेड डिलीशन हो रहे हैं। जो भी मैं यहां बोल रहा हूं 100% प्रूफ के साथ, सबूत के साथ बोल रहा हूं, आपको अपनी आंखों से ये दिखेगा। कर्नाटका सीआईडी ने केस चालू किया कि वोटर कौन है, ये फोन किसके हैं, ये आईपी एड्रेस क्या है, ओटीपी कहां गया, इन चीजों के बारे में इन्वेस्टिगेशन शुरू होती है। जो सेंट्रलाइज तरीके से कॉल सेंटर के प्रयोग से, सॉफ्टवेयर से अलग अलग प्रदेशों में वोट डिलीट कर रहे हैं, ऐड कर रहे हैं। अच्छा, ये सिर्फ आनंद में नहीं हुआ, ये अलग अलग कंस्टिट्यूएंसीज में हुआ है। आनंद में लीगल प्रोसेस चालू हो गई, पकड़ लिया। यहां महाराष्ट्र में उसी मोडस ऑपरेंडी से, उसी सिस्टम से यहां पे वोट ऐड हुए। पिछले प्रेजेंटेशन में मैंने आपको नाम दिखाए थे, ये देखिए वही नाम यहां है। नाम वैसे ही है, JW किसी ने टाइप करके लगा। तो जो ये काम कर रहा है, ये उत्तर प्रदेश में, हरियाणा में, बिहार में, कर्नाटक में, महाराष्ट्र में वही कर रहा है। तो हमारी डिमांड है, ज्ञानेश कुमार जी, आप अपना काम कीजिए। आपने ओथ लिया है, आप हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर हैं, आपसे कर्नाटक की सीआईडी सबूत मांग रही है। आप कर्नाटक की सीआईडी को ये सबूत 1 सप्ताह के अंदर दे दीजिए, नहीं तो पूरा हिंदुस्तान के सारे युवा इस बात को एक्सेप्ट करेंगे कि आप वोट चोरों की आप मदद कर रहे हो।
সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই ভোট চুরির কথাটা সর্বপ্রথম যদি কারোর মুখ থেকে শোনা যায় সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের বিধানসভায় স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছিল। মমতা ব্যানার্জি তার নাম ছিল। মমতা ব্যানার্জি বিধানসভা অধিবেশনে প্রকাশ্যে বলেছিলেন যে মহারাষ্ট্রে এবং হরিয়ানাতে বিজেপি জিততেই পারে না, সেখানে ভোটার এডিট করে, ভোটার লিস্ট এডিট করে, ভোটার ঢুকিয়ে ভোট চুরি করে বিজেপি জিতেছে, এবং বিজেপি এই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গেও তলায় তলায় করছে। আর এই কথা আর কেউ নয়, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে বলেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম তার দলের যারা কর্মী রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে বুথ লেভেলে ভোটার লিস্টের যে কাজ রয়েছে সেটা শুরু করে দিতে এবং ভোটার লিস্টের পরীক্ষা করতে। দেখা যাক কোন লিস্টে নতুন নাম ঢোকানো হয়েছে এবং আদৌ সেই নামটা সেই ঠিকানায় বাস্তবে রয়েছে নাকি, এরকম একাধিক যাঁচ পড়তাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম করতে বলেছিলেন। কংগ্রেসের রাজপুত্র অর্থাৎ রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সকল কথাকে কিন্তু প্রমাণ করে দিচ্ছেন বারে বারে। দু দফায় তিনি নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করলেন, আর দু দফায় কর্ণাটকের বিধানসভা এলাকাগুলোতে কিভাবে ভোট চুরি হয়েছে প্রকাশ্যে ভারতবাসীর সামনে রাখলেন। আমার মনে হয় না এর থেকে বেশি কোনো সায়েন্টিফিক তথ্য আর ভারতবর্ষের মানুষের প্রয়োজন রয়েছে। তিনি কিন্তু অত্যন্ত সহজে বুঝিয়েও দিলেন এক একটা বিধানসভা এলাকায় কিভাবে ভোট চুরি করা হচ্ছে। আদতে এই ভোট চুরিটা নতুন ভাবে কোন পদ্ধতিতে করা হয়েছে? আজ আর সেই আদিম যুগ নেই যেখানে ব্যালট বক্স থাকতো এবং বড় বড় গুন্ডাদের এনে ব্যালট বক্স দখল করে ছাপ্পা ভোট দিয়ে ভোট চুরি করে যেতে হতো। এখন ডিজিটাল ভারত, সমস্ত কিছু ডিজিটালি হচ্ছে। আর ঠিক সেইভাবেই বিভিন্ন ক্ষেত্রে বিজেপি কি করার চেষ্টা করছে, যে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি দুর্বল রয়েছে এবং বিরোধী পক্ষ শক্ত রয়েছে সেই বুথগুলোকে টার্গেট করা হচ্ছে। সেই বুথ থেকে 10টা বুথকে বেছে নেওয়া হচ্ছে এবং 10-এর মধ্যে 8টা বুথ থেকে যেখানে নির্দিষ্ট পরিমাণে অন্য কোনো দলের সমর্থকরা বেশি পরিমাণে বসবাস করে তাদেরকে সিরিয়াল ওয়াইজ একটা সফটওয়্যারের মাধ্যমে বেছে নিয়ে সেই নামগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আর ডিলিটও করা হচ্ছে এমন ফোন নাম্বার থেকে যে ফোন নাম্বারটা সেই রাজ্যের নয়, অর্থাৎ অন্য কোনো রাজ্যের ফোন নাম্বার থেকে অন্য একটি নামকে ডিলিট করে দেওয়া হচ্ছে এবং সেই নামটি যার ডিলিট হচ্ছে এবং যে এই নামটি ডিলিট করছেন দুজনাই কিন্তু খবর রাখছেন না। শুধুমাত্র একটা ফোন নাম্বারকে ব্যবহার করে, একটা সফটওয়্যারকে ব্যবহার করে অন্য একটা জায়গা থেকে বসে ডিজিটালি এই কাজকর্মগুলো করা হচ্ছে। আপনারা নজর রাখুন, আপনাদের প্রত্যেক মাসে নিজস্ব যে ভোটার লিস্টে নাম রয়েছে নাকি, পরিবারের লোকের নাম রয়েছে নাকি, বিশেষ করে যারা বিজেপি করেন না অন্য কোনো দল করেন তাদের ভোটার লিস্টে ঠিক মতো প্রত্যেক মাসে নামগুলোকে চেক করুন এবং নিজের সাথে সাথে নিজের পরিবারের নামগুলোকেও যাচাই করুন। কারণ এই পদ্ধতি কিন্তু আগামী বাংলার বিধানসভার ক্ষেত্রেও বিজেপি তলায় তলায় কাজে লাগানোর চক্রান্ত করে দিয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতেও বলেছেন এবং একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি কাটোয়া থেকে বেশ কিছু যুবক ধরা হয়েছিল যারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্ট ইন্সপেকশন করছিল, কার্যত একেবারে সরকারের কোনো রকম অনুমতি ছাড়াই। আর এই ধরনের এজেন্টদেরকেই ঠিক করা হয়েছে যারা এই সমস্ত কাজগুলো করছে। একটি কল সেন্টারকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল গান্ধীর কথায়, যে কল সেন্টাররা সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো ভারতবর্ষের কোনো না কোনো জায়গা থেকে বসে করছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যখন কর্ণাটকের সিআইডি, কর্ণাটকের সরকার, পুলিশ তদন্ত এই জিনিসটা করার জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 18 মাসে 18 বার চিঠি প্রদান করছে যে আমাদের এই ডেটাগুলো প্রয়োজন, অর্থাৎ কোন কোন ডেটাগুলো? রাহুল গান্ধীর কথা অনুযায়ী নির্বাচন কমিশনারের কাছে কর্ণাটকের সিআইডি যে ডেটাগুলো চেয়েছিল সেগুলো হচ্ছে এই ফোন নাম্বারগুলো কাদের, এই ফোন নাম্বারগুলো কোন জায়গা থেকে অ্যাক্সেস হচ্ছে এবং এই যে সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে সেই সফটওয়্যার কোন কম্পিউটার থেকে ব্যবহৃত হচ্ছে, তার আইপি অ্যাড্রেস কি। কিন্তু অদ্ভুত ব্যাপার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 18 বার চিঠি পাওয়ার পরেও কর্ণাটকের সরকারের কোনো জবাব দিতে চায়নি। নির্বাচন কমিশনারকে শুধু কর্ণাটকের সিআইডি নয়, কর্ণাটকের যে চিফ ইলেকশন অফিসার রয়েছে অর্থাৎ সেই স্টেটের চিফ ইলেকশন কমিশনারও জ্ঞানেশ কুমারকে একাধিকবার চিঠি করার সত্ত্বেও একবারের জন্য জ্ঞানেশ কুমার এই তথ্য দেয়নি, এমনটাই অভিযোগ করছে স্বয়ং রাহুল গান্ধী প্রেস কনফারেন্স। এবং তিনি প্রমাণ দেখিয়ে দিলেন কোন কোন তারিখে সেখানকার সিআইডি নির্বাচন কমিশনারকে চিঠি করেছিলেন, তার উত্তর আজ পর্যন্ত তিনি দেয়নি, সেটাও বাস্তবে তারা প্রমাণ করে দিলেন। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই অভিযোগ তুললেন কার এগেনস্টে? তুললেন হচ্ছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এগেনস্টে। তার যে অর্গানাইজেশন রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি এই সমস্ত ধাঁধলিগুলো করছেন এবং এই ধাঁধলিগুলোতে সহায়তাও করছেন। যারা এই ধাঁধলি করছেন
তাদেরকে নির্বাচন কমিশনার প্রোটেক্ট করছেন। আর এই সমস্ত কিছু দেখার পরে আমরা জানলাম ভারতবর্ষের নির্বাচন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার। আমরা যারা আগে থেকে জানতাম, কিন্তু যারা জানতেন না তারা হয়তো জানলেন যে জ্ঞানেশ কুমারই নির্বাচন কমিশনার। কিন্তু তার 2 থেকে 3 ঘন্টা পরে রাহুল গান্ধীর এই প্রেস কনফারেন্সের উত্তর যিনি দিতে এলেন, ভারতবর্ষের মানুষ কিন্তু আশ্চর্যের মধ্যে পড়ে গেল যে জ্ঞানেশ কুমার কি প্লাস্টিক সার্জারি করে অনুরাগ ঠাকুরের মতো দেখতে হয়ে গেলেন, নাকি ভারতবর্ষের ইলেকশন কমিশনার আদতে অনুরাগ ঠাকুর, নাকি ভারতবর্ষের ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি ওই একই বৃন্তের 2টি কুসুম। আর এই কথা আমি কেন বলছি তার কারণ হচ্ছে রাহুল গান্ধী অভিযোগ তুললেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন, কিন্তু প্রেস কনফারেন্স করতে এলেন বিজেপির অনুরাগ ঠাকুর। এর আগের বারেও তিনি এসেছিলেন, এর আগের বারেও তিনি যখন রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করেছিলেন এসেছিলেন অনুরাগ ঠাকুর। এক্ষেত্রেও তাই এলেন যখন রাহুল গান্ধী জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনকে প্রশ্ন করছেন, তাদের দিকের চক্রান্তের অভিযোগ তুলে দিচ্ছেন, তাদের হয়ে ব্যাট করতে মাঠে নামছেন বিজেপি দল অর্থাৎ বিজেপির মুখপাত্র অনুরাগ ঠাকুর। তিনি একথাও বললেন, একাধিক কথাও বলেছেন। তিনি রাহুল গান্ধীকে বলেছেন অনুরাগ ঠাকুর যে এগুলো একেবারেই যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের হাতকে শক্ত করার জন্য রাহুল গান্ধী মিথ্যা অভিযোগ করছেন। যদি রাহুল গান্ধীর হিম্মত থাকে, যদি রাহুল গান্ধী মনে করে থাকে এই সমস্ত অভিযোগ সত্য, তাহলে রাহুল গান্ধী দেশবাসীর কাছে প্রেস কনফারেন্স না করে তিনি কেন আদালতে যাচ্ছেন না? আমি জানি না রাহুল গান্ধী আগামী দিনে আদালতে যাবেন কি যাবেন না, সেটা কংগ্রেসের ব্যাপার, সেটা রাহুল গান্ধীর ব্যাপার। কিন্তু রাহুল গান্ধী যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যে কিন্তু একাধিক ক্ষেত্রে আমরা রাহুল গান্ধীর সঙ্গে সহমত পোষণ করতে বাধ্য হচ্ছি। আর অনুরাগ ঠাকুরের কথা ভারতবাসী আজকে কেন শুনবে? যে অনুরাগ ঠাকুর আমাদের দেশের সবথেকে বড় শত্রু পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে বসে ক্রিকেট খেলা দেখে, তাদের কাছ থেকে আমরা অনুপ্রবেশকারীর কথা শুনতে চাই না। তাদের কাছ থেকে আমরা রাহুল গান্ধীর এগেনস্টে আঙুল তুলুক এরকম জিনিস চাই না। তাদের কাছ থেকে আমরা অন্তত দেশভক্তি শিখতে চাই না। অনুপ্রবেশকারী যারা ঘটাচ্ছে তাদের দায়িত্ব বর্ডার রক্ষা করা, আর তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে আইসিসির মধ্যে বসে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলিয়ে 220 কোটি টাকা পাকিস্তানকে পেতে সমর্থন করবে এবং সেই 220 কোটি টাকা ভারতবর্ষে জঙ্গি পাঠাতে পাকিস্তান ব্যবহার করবে। তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে দেশভক্তির কথা, তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে অনুপ্রবেশের কথা। চিন্তা করে একবার দেখুন আপনারা। আর তবে অনুরাগ ঠাকুর যে প্রেস কনফারেন্স নির্বাচন কমিশনারকে বাঁচাতে করতে আসছেন, এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে রাহুল গান্ধী কিন্তু যে অভিযোগগুলো তুলছেন সেই অভিযোগগুলো কিন্তু সত্যিই মনে হচ্ছে। তার কারণ ওই ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি। রাহুল গান্ধী কিন্তু একবারের জন্যও তার প্রেস কনফারেন্সে কেউ দেখিয়ে দিতে পারবেন না যে বিজেপির নাম নিয়েছেন কিংবা অমিত শাহের নাম নিয়েছেন কিংবা নরেন্দ্র মোদীর নাম নিয়েছেন। তিনি শুধুমাত্র ভোট চুরি হয়েছে, কংগ্রেসের ভোট কাটা হয়েছে, ডিলিট হয়েছে, টার্গেট করেছেন কাকে? একমাত্র নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার টিমকে টার্গেট করা হয়েছে যে তারা কংগ্রেসকে হারাতে এই সমস্ত কাজগুলো করেছে। কিন্তু আজকের প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী কিন্তু বিজেপির নাম একবারও নেননি বা নরেন্দ্র মোদী অমিত শাহকেও ভোট চুরির জন্য টার্গেট করেননি। কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পিঠ বাঁচাতে আসছেন ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো অনুরাগ ঠাকুর। অর্থাৎ তিনি বুঝে গেছেন যে ভোট চোর গাদ্দি ছোড় এই যে স্লোগানটা, এই স্লোগানটা শুধুমাত্র তাদের দলের জন্য ভারতবাসী এই স্লোগান দিচ্ছে। এটা অনুরাগ ঠাকুর অত্যন্ত ভালো মতো বুঝে গেছেন। আদতে বকলমে পরোক্ষভাবে তারাই যে আসল ভোট চোর। বারবার রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পরে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনারকে বাঁচাতে অনুরাগ ঠাকুর প্রেস কনফারেন্স করছেন, এ দেখে একেবারে প্রকাশ্যে চলে আসছে এই সমস্ত ঘটনা। তবে জ্ঞানেশ কুমার, নরেন্দ্র মোদী, বিজেপি দপ্তর এখনই কিন্তু শান্তির নিঃশ্বাস নিতে পারছেন না। তার কারণ হচ্ছে রাহুল গান্ধী আজ প্রেস কনফারেন্সের শুরুতেই বলেছেন যে এটা কিন্তু তার লাস্ট প্রেস কনফারেন্স নয়, এখনো আসল বোমা ফাটানো তার কিন্তু বাকি রয়েছে। আর এই কথা শোনার পরে কার্যত জ্ঞানেশ কুমারের অবস্থা আইসিইউতে যাওয়ার মতো হয়ে যাবে কিনা আমাদের জানা নেই। কিন্তু জ্ঞানেশ কুমারের ভবিষ্যৎ আগামী দিনে বিজেপি সরকার যদি ভারতবর্ষে না থাকে সব থেকে খারাপ হতে চলেছে এই ঘটনা থেকেই বোঝা যায়। যেভাবে বিজেপিকে ক্ষমতায় রাখতে কনস্টিটিউশনের করা হচ্ছে, গণতন্ত্রেতে কনস্টিটিউশনকে যার প্রোটেকশন দেওয়ার প্রধান কাজ নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনারই কনস্টিটিউশনকে দিনের পর দিন আঘাত দিচ্ছে, হচ্ছে। সেই কনস্টিটিউশনের যারা আমরা সমর্থক রয়েছি, যারা আমরা প্রজা রয়েছি, তারা কোনোদিনও নরেন্দ্র মোদীকেও ক্ষমা করতে পারলে নির্বাচন কমিশনারকে ক্ষমা করা যাবে না। কারণ চোরের থেকেও বড় চোর যে চোরকে আশ্রয় দেয়, যে চোরকে প্রশ্রয় দেয়। তাই এই ভিডিও সকলে সচেতনমূলক ভাবে সকলকে দেখান, সকলের কাছে ছড়ান। সকলে রাহুল গান্ধীর ভিডিওটা দেখুন, যেখানে একেবারে সাইন্টিফিক ভাবে অত্যন্ত সহজ সরল ভাবে ক্লাস 2 এর বাচ্চাও বুঝতে পারবে এমন ভাবে ভেঙে ভোট চুরির যে প্রকল্পগুলো নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় সম্ভবত জ্ঞান
জ্ঞানেশ কুমার করে এসেছেন সেগুলো আপনাদের সামনে রেখেছেন। আর আগামী দিনে নির্বাচন কমিশনারের এই নজর কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও রয়েছে, তাই অত্যন্ত সচেতনভাবে আমার ভিডিও কিন্তু এই রাজ্যের শাসক দলের অনেকে দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে এতটাই বলবো যে উদাসীন হবেন না। রাজ্যে বাঙালি দল থাকুক, কিন্তু রাজ্যে বাঙালি বিরোধী দল আমরা কখনো মেনে নিতে পারবো না। তাই আপনারা কখনো উদাসীন হয়ে 2-4 টাকার লোভে বাইরের কেউ যদি ভোটার লিস্টে নাম তোলার জন্য সার্টিফিকেট চেয়ে থাকে, দেওয়ার আগে 10 বার যাচাই করে দেখুন এবং নির্দিষ্ট পরিমাণে নিজের এলাকার, বিশেষ করে যারা গরিব মানুষ রয়েছে অর্থাৎ আদিবাসী দলিত সম্প্রদায়ের, যারা একেবারে নিচু লো শ্রেণীর কাস্টের মানুষ, যারা খুব একটা মোবাইলের ব্যবহার বোঝেন না, যারা খুব একটা ভোটার লিস্টের কি কাজ রয়েছে এই সমস্ত জিনিস বোঝেন না, শুধু নির্বাচনের দিন গিয়ে ভোটটা দিয়ে চলে আসেন, তাদের দিকে নজর রাখুন, তাদেরকে এলাকায় পরিষেবা দিন। তাদের যে ভোটার লিস্ট গুলো রয়েছে নির্দিষ্টভাবে একটা ডেট করে সমস্ত সেই গরিব মানুষের ভোটার লিস্ট গুলো প্রত্যেক মাসে একবার করে চেক করুন যে তাদের নামগুলো রয়েছে নাকি ডিলিট করে দেওয়া হচ্ছে। কারণ যারা এই ভোট চুরি করছে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ মদতে, তারা কিন্তু টার্গেট করছে একেবারে নিম্ন শ্রেণীর মানুষদের, যারা ওই দিন আনা দিন খাওয়া মানুষ এবং প্রত্যন্ত গ্রামে থাকেন, দলিত আদিবাসী সমাজের, যাদের হয়ে গলা ফাটানোর মানুষ কিন্তু খুব একটা নেই এবং যাদের খুব একটা শিক্ষাগত যোগ্যতা নেই, খুব একটা সফটওয়্যার ইন্টারনেটের ব্যাপারে অতটা তারা খোঁজ খবরও রাখেন না, এরাই হচ্ছে তাদের প্রধান টার্গেট। তাই লোকাল শ্রেণীর যারা বাংলাকে রক্ষা করার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু নির্দিষ্টভাবে চোখ কান খোলা রাখুন এবং রাহুল গান্ধীর সম্বন্ধে এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে প্রত্যেকটা মানুষের চোখ খুলতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।